যে সময়টা আছে। আচ্ছা, আজকে একবার ফার্স্ট থেকে রিভিউ করে দিই, ঠিক আছে? দেখেন কি কি পড়ানো হয়েছিল, আপনারা একবার দেখেন। আপনাদেরকে মেইন টপিক কি পড়ানো হয়েছে বলুন তো? ট্রান্সফর্মার পড়ানো হয়েছে, তাই না? এই ট্রান্সফর্মারের জন্য আদার্স যত কিছু প্রয়োজন এগুলো আমরা কোথায় দেখছিলাম? ফার্স্টে দেখছিলাম। টপিক ছিল আমাদের ট্রান্সফর্মার। তো যার জন্য কি দেখছিলাম, যেহেতু এনার্জি কনভার্সনটা আপনাদের ফার্স্ট স্টার্ট ছিল, স্টার্টিং কোর্স ছিল এই সেমিস্টারে। এনার্জি কনভার্সনের দুইটা পার্ট আছে কিন্তু, একটা হচ্ছে এনার্জি কনভার্সন 1, একটা হচ্ছে 2। এটা আপনাদের ফার্স্টটা, যেটা হচ্ছে এনার্জি কনভার্সন 1। তো দেখেন এখানে হচ্ছে এনার্জি কনভার্সনের ডেফিনেশন দেখছিলেন। তারপর কি ছিল? তারপর হচ্ছে আমাদের যেহেতু ম্যাগনেট নিয়ে খেলা, এনার্জি কনভার্সনে যে এনার্জিটা আমরা কনভার্ট করি, মানে একটা ফর্ম থেকে একটা ফর্মে কনভার্ট করি, এটার মেইন যে, যদি আপনি কোরের দিকে যাই, ভিতরের দিকে যাই, তাহলে মেইন হচ্ছে টার্মটা হচ্ছে ম্যাগনেট। তো ম্যাগনেটটা কিভাবে ফর্ম করে, ম্যাগনেট কেন হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর কোনটা হচ্ছে ফেরোম্যাগনেটিক না, এগুলো একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। তো এগুলো আপনারা হয়তো বুঝছেন। তো এটা আসলে বেসিক বলার জন্য এগুলো ছিল। তো দেখেন এগুলো আসলে এক্সামের জন্য হয়তো বা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। হ্যাঁ, এগুলো আপনার শুধু এখন না, এটা আজীবনে আপনাদের মাথায় রাখতে হবে। যেমন এই যে এগুলো হচ্ছে ম্যাগনেটিক ডোমেইন। ম্যাগনেটিক ডোমেইনগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কি থাকে? অ্যালাইন থাকে না। এই যে এরকম হচ্ছে ওলটপালট থাকে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের। হ্যাঁ, তো ডোমেইনগুলো ওলটপালট থাকে, এক একটা ডিরেকশন এক এক রকম থাকে। যার জন্য কি হয়? যার জন্য দেখেন কোনো একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে কোনো কিছু অ্যাট্রাক্ট করে না। একটা লোহার যদি একটা টুকরা যদি এখানে আপনি রেখে দেন, আশপাশের লোহার থাকলেও ওইটা অ্যাট্রাক্ট করবে না। কিন্তু কোনোভাবে যদি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স বা এক্সটার্নাল কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে এই ডোমেইন, এই ম্যাগনেটিক ডোমেইনগুলোকে যদি অ্যালাইন করা যায়, কোনো একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়া যায়, তাহলে কি হবে? তখন ওই ম্যাগনেটটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে, মানে ম্যাটেরিয়াল থেকে ম্যাগনেটে হচ্ছে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? কনভার্ট হয়ে যায়। যখন ম্যাগনেটে কনভার্ট হয় তখন কি হয়? তখন দেখেন এই যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলোকে অ্যাট্রাক্ট করে ওর দিকে। তো এইখানে একটা মজার জিনিস দেখেন, একদিকে কিন্তু অ্যালাইন হয়ে আছে সবগুলো। যদি বলি তাহলে এটা মানে আমার হচ্ছে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে গেছে, তাই না? তো আপনারা চাইলে কিন্তু এগুলোর ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারবেন। ধরেন লেফট থেকে রাইটও করে দিতে পারবেন। কিভাবে পসিবল বলুন তো? আমরা যে সলিনয়েড পড়ছি না, সলিনয়েড দেখছি না আমরা, যে ধরেন একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে, এটা ধরেন একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, হ্যাঁ। তো এটাতে যদি এর উপর কয়েল পেঁচাই, কয়েল পেঁচাই, এখানে যদি আমরা কি দিই, এটা ভোল্টেজ সাপ্লাই দিই, এটা প্লাস, এটা মাইনাস, এখানে দিলাম হচ্ছে 12 ভোল্ট, হ্যাঁ। দিলে তখন কি হবে? এই ম্যাগনেটটা একটা মানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে পরিণত হবে। তখন সে কিছু লোহা বা কিছু থাকলে সেটা হচ্ছে অ্যাট্রাক্ট করবে। এটা ধরলাম নর্থ পোল, এটা ধরলাম সাউথ পোল। কারণ ম্যাগনেটে কি থাকে? দুইটা পোল থাকে, একটা নর্থ থাকে, একটা সাউথ থাকে। তো দেখেন আমি যদি কোনোভাবে এই ব্যাটারির পোলারিটি যদি আমি চেঞ্জ করে দেই, এটা যদি মাইনাস করি এটা যদি প্লাস করি, তখন কি হবে? তখন ওই একই অ্যাট্রাক্ট করবে, কিন্তু এই যে এই জিনিসগুলো, পোলগুলো চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। তো এই থিওরিগুলো মাথায় রাখতে হবে, কারণ আপনারা যখন এনার্জি কনভার্সন 2 করবেন তখন দেখবেন যে ইন্ডাকশন মোটর বা আরো যখন জিনিসগুলো ডিপে চলে যাবেন, তখন দেখবেন ডিসি মোটর, ইন্ডাকশন মোটর, তারপর সিনক্রোনাস মোটর, জেনারেটর, এগুলোতে এই টার্মগুলোই আসতেছে। তো তারপর দেখেন কি ছিল এখানে, হচ্ছে কিছু যে কি বলে, কিছু টার্ম ছিল, যেমন হচ্ছে এই যে ম্যাগনেটিক ফ্লাক্স ছিল, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ছিল, ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ছিল। এই টার্মগুলো আপনারা কিন্তু দেখবেন, বুঝছেন? এগুলো কি মানে হচ্ছে ডেনসিটি, ইন্টেন্সিটি, এগুলো কি, এগুলো লেখা আছে দেখেন। তারপরে এখানে একটা কি দেওয়া আছে, ডিফারেন্স দেওয়া আছে। এগুলো আপনারা দেখবেন, এগুলো আপনাদের কিন্তু সবসময়ের জন্য প্রয়োজন। আর এটা কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট একটা কার্ভ, বিএইচ কার্ভ। আর একটা জিনিস দেখেন, আপনারা কিন্তু কখনোই কি চিন্তা করবেন না, ডিরেক্টলি চিন্তা করবেন না। আপনারা কোশ্চেন একটা পড়বেন, একবারের জায়গায় দুইবার পড়বেন, পড়লে জিনিসটা বুঝতে পারবেন যে এখানে কি চাওয়া হয়েছে। এখানে বিএইচ কার্ভ, এটা আপনারা সবাই এইটা কার্ভটার দিকে দেখেই বললেন কি বিএইচ কার্ভ। কারণ কি? কারণ এখানে বিএইচ লেখা আছে, আর একদিকে এটার বি আছে, একদিকে হচ্ছে এইচ আছে। বি মানে হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, আর এইচ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তো এইটা কিন্তু আমি ডিসক্রাইব করে আপনাদেরকে দিছিলাম। তো এইটার যেটা হচ্ছে মেইন ফ্যাক্ট এই কার্ভটার, সেটা হচ্ছে এই যে সি থেকে ডি, এইটার যে ডিসটেন্সটা,
এটার ডিসটেন্সটা মানে কি, এই ডিসটেন্সটা আমাকে গেইন করার জন্য ওইটাকে এক্সট্রা করে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়েছে। কারণ কি দেখেন, যখন আমি ম্যাগনেটাইজিং ফোর্স অ্যাপ্লাই করছি তখন ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ বাড়তে 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 এক পর্যায়ে স্যাচুরেটেড হয়েছে। তারপর যখন আমি এই যে ম্যাগনেটাইজিং ফোর্সটা যখন আমি বাদ দিয়ে দিছি, রিমুভ করছি, তখন সে এই দিক দিয়ে না এসে কি করছে, এদিক দিয়ে আসছে। ঠিক আছে, এই দিক দিয়ে আসছে। তো আমাকে এই লাইনটা এই পর্যন্ত মানে এই লাইনের সাথে এই যে ম্যাগনেটিক ফ্লাক্সের জিরোতে টাচ করানোর জন্য কি করতে হয়েছে, আমাকে আবার অপোজিট ভাবে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়েছে, মানে অপোজিট ফিল্ড অ্যাপ্লাই করতে হয়েছে। এই যে আমি অপোজিট ফিল্ড অ্যাপ্লাই করলাম, তো এটা আমার লস না? এটা লসটা আমার কেন হয়েছে? এটা হচ্ছে এই যে আমার যে ম্যাটেরিয়ালটা আছে, এই ম্যাটেরিয়ালটার প্রপার্টির জন্য হয়েছে। কারণ এই ম্যাটেরিয়ালের প্রপার্টিটাই এমন যে এটা আপনাকে আমাকে লস করাচ্ছে, যে যে পথে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়েছে ওই পথে আর না এসে কি করবে, ডিফারেন্ট একটা পাথ ফলো করে সে আসে। তো এটা হচ্ছে আসলে লস। এটা দিয়ে লস ক্যালকুলেশন করে আসলে ম্যাটেরিয়াল সিলেক্ট করা হয় ট্রান্সফরমার, মোটর এগুলোর জন্য। যাই আমরা ওইদিকে যেহেতু যাইনি, আমরা এই ম্যাগনেটিক কার্ভেই ছিলাম, এখানেই থাকবো। বাকিগুলো হচ্ছে আমরা পরে হয়তো আলোচনা করব। হ্যাঁ বসে। তো এখানে এটা ডিসক্রাইব করে দেওয়া আছে। আচ্ছা এখানে এইচ আর এগুলো দুইবার করে আসছে, ঠিক আছে? আচ্ছা এটা দেখে আমি এটা ঠিক করে দিব। এইটা দেখছেন, এটা যদি আপনারা পড়েন, যা কথাগুলো বলছিলাম সেই কথাগুলোই কিন্তু এখানে লেখা আছে। দেখেন, দ্য বিএইচ কার্ভ প্রেজেন্টস দ্য রিলেশনশিপ বিটুইন ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, যেটা হচ্ছে বি দ্বারা ডিনোট করা হয়, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ এইচ ফর এ ম্যাটেরিয়াল। তো দেখেন কি বলছে, ইট শোজ হাউ এ ম্যাটেরিয়াল রেসপন্স টু অ্যান অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ডে অ্যাপ্লাই করলে একটা ম্যাটেরিয়াল কিরকম বিহেভ করে সেই জিনিসগুলো আমরা এখানে দেখছি। তো কি করে দেখেন, হ্যাঁ কোথায় ছিল যে ইনিশিয়ালি বি, একটা বি ধরেন, হ্যাঁ বি ইনক্রিজেস লিনিয়ারলি উইথ এইচ, মানে এইচ যখন বাড়ানো হয় তখন কি বি হচ্ছে লিনিয়ারলি উপরের দিকে ওঠে। বাট অ্যাজ দ্য ফিল্ড স্ট্রেংথ গ্রো, যখন ফিল্ডের স্ট্রেংথটা বাড়তে থাকে, দ্য কার্ভ বিকামস নন লিনিয়ার অ্যান্ড রিচ স্যাচুরেশন। মানে একটা লিনিয়ার মানে কি, লিনিয়ার ধরেন একটা ভাবে বাড়তেই আছে বাড়তে আছে বাড়তে আছে, কিন্তু এটা যায় না, একটা পর্যায়ে কি হয়, স্যাচুরেটেড হয়ে গেছে, মানে উপরের দিকে আর বাড়ে নেই। হ্যাঁ situation. তারপর where all magnetic domains are aligned. তারপর কি বলা আছে, in ferromagnetic materials cycling the magnetic field forms a hysteresis loop due to B lagging behind H. B মানে কি, B হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের কথা বলা হচ্ছে, বুঝছেন? তারপর the loops area indicates energy loss. এই যে যেটা হচ্ছে বলতেছিলাম যে লুপের মধ্যে যে গ্যাপটা আছে দুইটার মধ্যে, এই যে লুপের মধ্যে যে গ্যাপটা আছে এটা হচ্ছে আমার এনার্জি লস। এই যে সি থেকে ডি এটা হচ্ছে আমার এনার্জি লস। কারণ এটা গেইন করার জন্য আমাকে কি করতে হয়েছে, অপোজিট ফোর্স বা অপোজিট হচ্ছে ফিল্ড ক্রিয়েট করতে হয়েছে। তারপর এই যে দেখেন কি বলা আছে, দিস কার্ভ ইজ ক্রুশিয়াল ফর ডিজাইনিং ট্রান্সফরমার্স, ইলেকট্রোম্যাগনেটস এন্ড পার্মানেন্ট ম্যাগনেটস, হেল্পিং টু অ্যানালাইজ ম্যাটেরিয়ালস পারফরম্যান্স এন্ড কি লসেস। মানে ম্যাটেরিয়ালটা প্রথমে অ্যানালাইসিস করে যদি লস বেশি হয় তাহলে ওই ম্যাটেরিয়াল দিয়ে আর ফার্দার কি করা হয় না, আগানো যায় না, বুঝছেন? এই তো এই জিনিসগুলো দেখবেন, কিছু ইউনিট দেওয়া আছে। আমরা হচ্ছে এটা কি কি দেখাইছিলাম এটা, হ্যাঁ কোন দিকে হচ্ছে মানে ম্যাগনেটিক ফ্লাক্সের বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি আমাদের এই ফিল্ডের বরাবর হয় তাহলে থাম্ব বরাবর হয় কি কারেন্টের ডিরেকশন। এটা থেকে আরো কিছু ছিল, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল আর রাইট হ্যান্ড রুল। এই জিনিস দুইটা দেখাইছিলাম কিসের ক্ষেত্রে, মোটরের ক্ষেত্রে। যেহেতু আমরা মোটর এখনো পড়া শুরু করি নাই, সো এই জিনিসগুলো মোটর পড়লে আমরা আরো ডিপলি দেখবো। তো দেখেন ট্রান্সফরমারে কি কি ছিল, ট্রান্সফরমারে ছিল হচ্ছে না এটা থাকবে না, বুঝছেন? এটা থাকবে না, কারণ হচ্ছে এটা থাকবে আপনাদের মিডের পর, যখন আমরা মোটরে যাব তখন আপনার ফ্লেমিং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড রুল থাকবে, বুঝছেন? এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেট সম্পর্কে যখন আপনাদেরকে ধারণা দিছি তখন এই সব কথা বলছিলাম। দেখেন তো কি বলা আছে ট্রান্সফরমারে, আমি একটা একটু হ্যাঁ আচ্ছা একটু করে আগায় যাই, আপনারা দেখেন কোথায় আপনাদের প্রবলেম থাকলে দেখেন। আজকে যেহেতু লাস্ট ক্লাস আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এই যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, হ্যাঁ আসেন তো এই লটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা এতক্ষণ পর্যন্ত যা যা দেখছি এই ফ্যারাডেস ল দিয়ে কিন্তু হয়েছে, বুঝতে পারছেন? যে আমরা ট্রান্সফরমারে কি বলছি যে প্রাইমারি ফিল্ডে আমরা যখন ভোল্টেজ অ্যাপ্লাই করছি কি রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে, যে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সটা তার হচ্ছে অপোজিট সাইডে যে কোরটা ছিল সেটাকে কাট করছে, কাট করার ফলে ওইটাতে হচ্ছে ভোল্টেজ ইনডিউসড হয়। তো
তো এইটা আসলে কই থেকে হয়েছে, এটা হচ্ছে এই লটা দেখাই দিছে হচ্ছে কে, ফ্যারাডেস। তো এইটাকে লটাকে বলা হয় ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেখানে বলা আছে কি দেখেন, where a conductor is placed in a varying magnetic field and electromagnetic force is induced। বুঝছেন, দেখেন ভেরিং ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ভ্যারি করতে হবে, সেটা কি, সেটা আমরা এসি ভোল্টেজ দিয়ে যেমন করছি, কারণ এসি ভোল্টেজ 5 সেকেন্ডে 60 বার করে হচ্ছে দিক চেঞ্জ করছে। আর এখানে কি করছে, এখানে ডিসি হইলেও এখানে হচ্ছে মানে ম্যাগনেট আছে, কিন্তু এখানে কিন্তু ওই যে কয়েলের মধ্যে কিন্তু কোনো ফোর্স নাই। কি করা হয়েছে, ম্যাগনেটটাকে ডিরেকশন চেঞ্জ করা হয়েছে, মানে ম্যাগনেটটা হচ্ছে এটা হচ্ছে হরিজন্টালি কি করা হয়েছে, মুভ করা হয়েছে। মুভ করার ফলে এই যে আমার যে ওয়্যারটা ছিল, এই ওয়্যারটাতে একটা ভোল্টেজ ইনডিউসড হয়েছে, যে কথাটা এখানে বলা আছে। যে এই ভোল্টেজ ইনডিউসড হয়েছে, আর যার ফলে আমরা হচ্ছে এই কয়েলের মধ্যে একটা ভোল্টেজ পাইছি, কারণ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড গুলোকে কাট করার ফলে। তো এইটাই বলা আছে, দেখেন চেঞ্জিং দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইন এ ক্লোজ লুপ। এই যে চেঞ্জিং জিনিসটা কিন্তু থাকতে হবে, চেঞ্জিং না থাকলে কিন্তু আপনার ভোল্টেজ ইনডিউসড হবে না। যেটা আমরা কোথায় দেখছি বলেন তো, ডিসি ট্রান্সফরমারে, তাই না? এই যে টার্মটা বললাম ডিসি ট্রান্সফরমার, এই টার্মটা কি ঠিক আছে? এটা আসলে টার্মটা একটা অবাস্তব টার্ম, এটা আসলে হইতেই পারে না। ডিসি ট্রান্সফরমার কেন হইতে পারে না, কারণ ওইখানে আমার এই চেঞ্জিং এই টার্মটা নাই। তো দেখেন এই জিনিসটা কিন্তু দেখবেন। আচ্ছা, লেনজেস ল আমরা দেখবো না, কারণ লেনজেস ল দেখবো তখনই যখন আমরা ওই ফ্লেমিং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড রুল দেখবো, তখন আমরা লেনজেস লতে আসবো, কারণ এটা আমাকে ইন্ডাকশনের কাজে লাগবে। আচ্ছা, এই যে দেখেন এই জিনিসগুলোতে কার প্রবলেম আছে, এই এই জিনিসগুলো তো আপনার মনে আছে না, এগুলো কি কিসের নাম এগুলো? এগুলো হচ্ছে ট্রান্সফরমারের ইন্টারনাল পার্টস। মানে ইন্টারনাল বলতেছি কেন, ইন্টারনাল যে ট্যাং আছে, এগুলো তো এক্সটার্নাল হইতে পারে, তাই না? মানে ওভারঅল একটা ট্রান্সফরমারের সকল পার্টস আর কি দেওয়া আছে এখানে, বুঝতে পারছেন? তো দেখেন এগুলোর মধ্যে কোনোটা প্রবলেম আছে নাকি? আচ্ছা, আমি একটু ফরওয়ার্ড করতেছি। কোরের কথা বলছিলাম। কোর কি? কোর হচ্ছে স্কেলেটনটা, যেটার উপরে কি হচ্ছে উইন্ডিং পেঁচানো থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে উইন্ডিং আছে। এগুলো কি দিয়ে তৈরি, এগুলো আপনারা একবার পড়ে নেবেন। দেখেন যেমন দেখেন এই জিনিসটা কিন্তু একটা ভালো জিনিস, যে 50 হাজের জন্য 0.35 আর হচ্ছে 25 হাজের জন্য কত 0.5। যত হাজ কম হয় থিকনেস তত বাড়ে। কিসের এগুলো? এগুলো হচ্ছে লেমিনেটেড পাতগুলো, যেগুলো দিয়ে আপনার ওই কোর একটার সাথে একটা জোড়া দেওয়া হয়, মানে কোরটা বিল্ড করা হয় যে ইয়াটাতে, ম্যাটেরিয়ালটা। 50-60 কাছাকাছি, 60 জন্য চেঞ্জ হয় না, বুঝছেন? হ্যাঁ, 50 আর 60 ওই 0.35 মিলিমিটার দিয়েই করা হয়। এগুলো আরো ছোট চিপ পাতলা করার জন্য ট্রাই করা হচ্ছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সাক্ট ওই ইডি কারেন্ট আর হিস্টেরিসিস লসটাকে আরো মিনিমাইজ করার জন্য এগুলো করা হচ্ছে। তো দেখেন তারপর উইন্ডিং কি? উইন্ডিং তো জানেন আপনারা, উইন্ডিং হচ্ছে কি, মানে হচ্ছে ওয়্যার, যে ওয়্যার দিয়ে আসলে ওই কোরের উপরে পেঁচানো থাকে। এটাই হচ্ছে উইন্ডিং। তারপর কি আছে? ইনসুলেশন আছে। একটা থেকে আরেকটাকে ইনসুলেশন করার জন্য কি কি ইউজ করা হয়? পেপার বা কিছু সিনথেটিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়, তারপরে কোথাও কটন ইউজ করা হয়। এটা ইনসুলেটর। তারপর আরো একটা ইনসুলেশন আছে, কি বলে, ও দাদা, এই যে ট্রান্সফরমার ওয়েল। এই ট্রান্সফরমার ওয়েলটা কি হিসেবে ইউজ করা হয়? এটা কুলিং আর হচ্ছে ইনসুলেশন পারপাসে ইউজ করা হয়। হ্যাঁ, এই ডানের পাশে কোথায় ছিলাম আমরা? ট্যাঙ্কে ছিলাম। তো ট্যাঙ্ক তো দেখছেন, ট্যাঙ্কে এরকম করা হয় কেন? কারণ এগুলো অনেকটা হিট সিঙ্কের মতো কাজ করে। হিট সিঙ্কের মতো কাজ করে কি করে? হিটটা ডিসিপেট করে, আর বাতাসটা ওই যে হোলগুলো, যে বারগুলো আছে এর মধ্যে, মানে ন্যাচারাল বাতাস যখন আসে ওর মধ্যে, এসে ওর মধ্যে কি হয়, এর মধ্যে জমা হয়ে দেখা যায় যখন ভিতরের হিটে যখন বাতাসটা হিট আপ হয়ে যায়, তখন বাতাসটা কি হয়, বাতাসটা উপরে উঠে যায়। তারপর আবার নতুন বাতাস এসে এই যে খাঁজগুলোতে আছে এগুলোতে হচ্ছে আটকে যায়। এগুলো আসলে বাতাস হোল্ড করার জন্য ওইভাবে খাঁচকাটা করে দেওয়া হয়। আপনারা চাইলে ল্যাবে যে একবার ভালো করে ফিজিক্যাল একটা ইন্সপেকশন করে আসতে পারেন, আপনাদের ল্যাবে কিন্তু আছে। ট্রান্সফরমার আছে, তারপর একদম ওভারঅল পুরো ফুল ফার্নিশ ট্রান্সফরমার আছে, মানে বুশিং সহ সবকিছু সহ। ইভেন ট্রান্সফরমার ওয়েলের যে হচ্ছে কন্টেইনারগুলো, সেই কন্টেইনারও কিন্তু আছে ওইখানে। আপনারা ওই কন্টেইনার রেটিংগুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলো আসলে কি হয় বা কিভাবে লেখা হয়, কোন কোম্পানি বানায়। বুঝছেন, আমরা তো অনেক কিছু জানি, মোবাইল ফোন ব্র্যান্ড, এটা ব্র্যান্ড, ওটা ব্র্যান্ড, অথচ আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে হয়তো এটাও জানি না যে কোন ব্র্যান্ডের ওয়েল, বা দুই চারটা আমরা ব্র্যান্ডের নাম বলতে পারবো যারা যে ট্রান্সফরমার ওয়েল হচ্ছে তৈরি করে।
না না ওয়েল এনার্জি প্যাক তো হচ্ছে ট্রান্সফরমার বানায়, কিন্তু তৈরি করার জন্য ও দেখেন বাইরে থেকে ইম্পোর্ট করে হচ্ছে ওয়েলটা নিয়ে আসে। কোরিয়ান কোম্পানি আছে, কোরিয়ান, তারপরে ইন্ডিয়ানও আছে কিছু, জার্মান আছে, জার্মান আছে। দেখেন আপনাদের ল্যাবে দুইটা কন্টেইনার আছে, দুইটা এবং মেবি আছে, দেখেন যে দেখেন কিরকম ইয়াতে থাকে মানে হ্যাঁ ল্যাব আছে, ওই ল্যাবে আপনারা দেখবেন তো নোটিস করেন নেই হয়তো বা। না দেখছি স্যার আমরা ট্রান্সফরমার, বাট আমরা বলতেছি স্যার আপনার সাথে আমাদের কি ল্যাব আছে? হ্যাঁ ল্যাব আছে, একটা ল্যাব একটা হবে ওইটা। যদি মিড-টার্মের আগে না মিড টার্মের আগে না, মিড টার্মের পরে আপনাদের ল্যাব হবে। ঠিক আছে, মিড টার্মের পর হবে ওইটা। তারপর এই যে টার্মিনাল এন্ড বুশিংস তো দেখছেন, আমাকে হচ্ছে ট্রান্সফরমারটা কানেকশনও দিতে হবে, আবার এখান থেকে কি আউটপুটও নিতে হবে। তো কানেকশন আর আউটপুট দেওয়ার জায়গাগুলোই হচ্ছে টার্মিনাল, আর টার্মিনালগুলোতে লাগানো থাকে হচ্ছে কিছু বুশিংস। বুশিংস মানে হচ্ছে এগুলো ইনসুলেশন পারপাসে লাগানো থাকে, যাতে করে ট্রান্সফরমারের বডিতে কোনো লিকেজ কারেন্ট ফলো না করে। হ্যাঁ, তো এগুলো আসলে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় জানেন? এগুলো আসলে পোর্সেলিন, পোর্সেলিন, তারপর রেজিন যেটা বলতেছেন, রেজিন মানে কি? রেজিন মানে হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের ক্ষুদ্র কণা এরকম টাইপের আর কি। রেজিন তো বিভিন্ন ধরনের, হ্যাঁ রেজিন, রেজিন আসলে বিভিন্ন রকম হয়। হ্যাঁ সিরামিক থাকে, তারপর হচ্ছে আপনার পোর্সেলিন থাকে, পোর্সেলিন বেশি ইউজ করা হয়। এগুলো কিন্তু পরিষ্কার রাখা কিন্তু খুব জরুরি। যদি পরিষ্কার না রাখেন, ধুলোবালি জমতে জমতে দেখা যায় পানি জমতে জমতে একটা পাথ ক্রিয়েট হয়ে যাবে কারেন্ট ফলো করার। এগুলো কিন্তু প্রবলেম আছে। তারপর ট্রান্সফরমার ওয়েল যেটা বলতেছিলাম, ট্রান্সফরমার ওয়েলও কিন্তু তাই হয়, নিচের ওয়েলগুলো আস্তে আস্তে উপরের দিকে ওঠে। হ্যাঁ হ্যাঁ ওগুলো তো ওয়াশ করে না, ওগুলো তো অ্যাক্সিডেন্ট হয় না, ওগুলো তো হয়। ওই মাঝে মাঝেই তো ওগুলো হচ্ছে সার্কিট ব্রেকার ট্রিপ করে না, বিভিন্ন রকম লিকেজ কারেন্ট ফলো করে। তারপর হচ্ছে আপনার দেখা যায় যে একটা জিনিস দেখা যায় শহরে কি দেখেন, আপনার জন্য ওভারহেড লাইনগুলো আছে, ম্যাক্সিমাম গুলোর উপরে দেখা যায় যে শার্ট প্যান্ট এগুলো হচ্ছে তাই আপনার তারের উপর ঝুলতেছে। তো ঝুলতেছে নর্মাল সময়ের সময় কোনো প্রবলেম হচ্ছে না, যেই দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়তেছে সাথে সাথে হচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে। মানে প্রথমে ছিল কোনো সমস্যা নাই, কিন্তু বৃষ্টিতে পানিতে হচ্ছে পাথ ক্রিয়েট হয়ে গেছে, তখন দেখা যায় যে সার্কিট ব্রেকার ট্রিপ করে। এগুলো তো হরহামেশাই হয়। তারপরে যে কনজারভেটরের কথা মনে আছে আপনাদের? মানে ওয়েলটা আর কি ওখানে কি থাকে, রিজার্ভ অবস্থায় থাকে। যখন ওয়েল ঠান্ডা হয়ে কমে যায় তখন কনজারভেটর থেকে ট্যাঙ্কে তেল যায়, আবার যখন এক্সপ্যান্ড হয়ে যায় ওই গরম হয়ে তখন কি হয়, তখন আবার কনজারভেটরের মধ্যে ঢুকে যায়। আর এই যে কনজারভেটরের মধ্যে থেকে যখন ট্যাঙ্কের ভিতরে ওয়েল যায় তখন কি করতে হয়, তখন তো কিছু বাতাস ঢুকাইতে হবে। তো এই বাতাস ঢুকানোর জায়গার নাম কি? ব্রেদার। ঠিক আছে, এই ব্রেদার দিয়ে কি হয়, ধরেন আপনি যখন ওয়েলটা যখন নিচে নামে, যদি আমি একদম ভ্যাকুয়াম করে রাখি তাহলে তো ওয়েলটা নিচে নামবে না, বা এক্সপ্যান্ডও হইতে পারবে না, আবার নিচেও নামতে পারবে না। আর যদি বেশি হিট হয় তাহলে এক্সপ্যান্ড যদি হইতে জায়গা না পায় তাহলে তো বাস্ট হয়ে যাবে, তাই না? বাস্ট হয়ে যাবে। আবার দেখেন একটা কথা বলছিলাম কি, ওয়েলটা কি হিসাবে ইউজ হয়? দুইটা পারপাস, কুলিং আর হচ্ছে ইনসুলেশন। এখন একটু আগে একটা গল্প বললাম, কি বললাম যে ওই যে বিভিন্ন ক্লোথ ওয়্যারের উপর থাকলে কিছু হয় না, বৃষ্টি পড়লে কি হয়, শর্ট হয়ে যায়, তাই না? তো তার মানে কি, তার মানে পানি এটা একটা ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রন ফ্লোর একটা পাথ ক্রিয়েট করতে পারে। তাহলে আমাদের ইকুইপমেন্ট গুলোকে কি থেকে ফ্রি রাখতে হবে? ওয়াটার থেকে ফ্রি রাখতে হবে। এখন এই যে ট্রান্সফরমার ওয়েল, এই ওয়েলের মধ্যে যেন কোনোভাবে ময়েশ্চার বা হচ্ছে মানে H2O মানে পানি যেন কোনোভাবে না ঢুকে সেই ব্যবস্থা রাখতে হবে। যার জন্য কি, যার জন্য এই ব্রেদারের মধ্যে কি ইউজ করা হয়? সিলিকা জেল ইউজ করতে হয়। তাহলে সিলিকা জেল কি করে, যখন বাতাসটা ভিতরে ঢুকায় তখন ওর বাতাসের যে ময়েশ্চারটা এই হ্যাঁ কনজিউম করে, শোষণ করে নেয়। তাহলে ট্রান্সফরমারের ওয়েলের মধ্যে আর চান্স থাকে না কিসের, ওই H2O ঢুকার। তারপর এটা কি, রেডিয়েটর অ্যান্ড ফ্যানস। তো আমরা যেটা ফার্স্ট দেখছি বা আমাদের ল্যাবে যেটা আছে এটা কি, এটা হচ্ছে ON, এটা হচ্ছে এই যে এই টার্মটা ONAN, এটা হচ্ছে ওয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল। হ্যাঁ, তো এটা কি কি, এটা হচ্ছে কুলিং, মানে বিভিন্ন কুলিং সিস্টেম আছে। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ওয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল। মানে
মানে এটা হচ্ছে ন্যাচারালি হচ্ছে তেলটাকে ঠান্ডা করবে, আবার ন্যাচারালি কি করবে এয়ারটাকে, মানে এয়ার দিয়ে হচ্ছে ঠান্ডা করবে। সরি বলতেছি যে ওয়েল ন্যাচারাল মানে হচ্ছে ওয়েলটা ন্যাচারালি হচ্ছে ঠান্ডা করবে ট্রান্সফরমারকে, আবার এয়ারটাও ন্যাচারালি ঠান্ডা করবে কাকে, ট্রান্সফরমারটাকে। তো এখানে আমাদেরটাকে এক্সট্রা করে ফ্যান দেওয়ার প্রয়োজন হয়নি। এটা মেবি আরো আছে, যেমন হচ্ছে এটা কি জানেন, এটা হচ্ছে ওয়েল ন্যাচারাল এয়ার ফোর্স। হ্যাঁ এয়ার ফোর্স এইটা এখানে ছবি থেকে বোঝা যাচ্ছে না, যেহেতু এটা সিমেন্সের অনেক বড় একটা ট্রান্সফরমার, এইটা এরকমও হতে পারে। এয়ার ফোর্স ঠিক আছে, এইটা তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু এই জিনিসটা দেখতে পাই এখানে ওয়েল ফোর্স এয়ার ফোর্স আছে। এখানে কি করা হয়, ফোর্স দিয়ে ওয়েলও পাম্প করা হয়, আবার ওই এয়ারও হচ্ছে পাম্প করা হয়। এটা হইতে পারে এইটা, আদারওয়াইজ এইটা, যেটা ছবি দেওয়া আছে। কারণ এয়ার ফোর্স তো আছে, এটা দেখতেই পাচ্ছি। এইটাতে হচ্ছে কিনা ছবি থেকে বুঝতেছি না, কিন্তু ওই রকমও একটা ফাংশনাল ট্রান্সফরমার আছে, যেটাকে বলা হয় হচ্ছে ওয়েল ফোর্স এয়ার ফোর্স। হ্যাঁ, যেটা হচ্ছে এগুলো আসলে ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। তো যখন আরো বড় ক্যাপাসিটি হবে, আরো বেশি হিট জেনারেট করবে। আমরা কি দেখছি, ট্রান্সফরমার এফিসিয়েন্সি দেখছি না, ক্যালকুলেশন করছি না এফিসিয়েন্সি, মনে আছে আপনাদের? তো ওই এফিসিয়েন্সিতে কি দেখছি আমরা, হ্যাঁ কিছু তো একটা লস হয়েছে। আমার তো 100% এফিসিয়েন্সি ছিল না, এই লস কই গেছে? লস হচ্ছে এডি কারেন্ট হিস্টেরিসিস লস ছিল, আর হচ্ছে যে আরেকটা আছে হিট জেনারেট করে কিছুটা পাস করে দিয়েছে। সেটা কি হিট জেনারেট কোনটা করছে? হিট জেনারেট বেশি করছে হচ্ছে আপনার কপার লস। ওয়্যারটা হচ্ছে আপনার হিট জেনারেট মানে লস মানে হিট জেনারেট করে, ওইটা হচ্ছে আই স্কয়ার আর লস করছে কপার লসটা। আর আবার দেখবেন যে হিস্টেরিসিস লস আবার ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু আবার ভাইব্রেশন সাউন্ড ওয়েভও ক্রিয়েট করে, সেটা হচ্ছে হিস্টেরিসিসের কারণে। এই কোর লস কিন্তু আপনার কি করে, ওই ভাইব্রেশন দিয়েও কিন্তু এনার্জি কনভার্ট করে। কিরকম ভাইব্রেশনটাও এক ধরনের শক্তি, যেটা আসলে ইলেকট্রিসিটি থেকেই কিন্তু আসছে, বুঝছেন? তো এক্সপ্যানশন ভেন্টের কথা মনে আছে, এটা হচ্ছে একটা সেফটি ভালভ। যদি কোনো সময় সবকিছু যদি ফেল করে, ট্রান্সফরমারের ভিতরে যদি অনেক বেশি ফোর্স বা এয়ার যদি ক্রিয়েট হয়ে যায়, তখন কি করে, তখন এক্সপ্যানশন ভেন্ট অটোমেটিক্যালি হচ্ছে ব্রেক হয়ে যায়, বা ওইটা অটোমেটিক্যালি হচ্ছে খুলে যায়। এক্সপ্যানশন ভেন্টটা খুলে যাওয়ার পর কি হয়, ট্রান্সফরমারটা আর কি ব্লাস্ট হওয়া থেকে রক্ষা পায়। কারণ এটা খুবই জরুরি, কারণ দেখেন যেহেতু আমরা ওভারহেড ট্রান্সফরমার ইউজ করি, কোন লোক মানে দেখা যায় অনেক জায়গায় খুব অনেক লোক বসতি থাকে, এই যে ট্রান্সফরমারের ভিতরে ওয়েল অনেক কিছু গরম থাকে বা অনেক ম্যাটেরিয়াল থাকে, যদি মানে বাই এনি চান্স যদি ব্লাস্ট হয়ে যায় বক্স, তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনাটা অনেক বেশি। হ্যাঁ, এই যার জন্য এই যে ধরেন এক্সপ্যানশন ভেন্ট থাকে উপরের দিকে এদিকে, তো ওইটা ওপেন হয়ে গেলে গ্যাস বা কিছু খুব ফোর্সে উপরের দিকে উঠে যাবে, বুঝছেন? তো ট্যাপ চেঞ্জার্স দেখছেন, ট্যাপ চেঞ্জার্স কি? ট্যাপ চেঞ্জার্সটাও ইম্পর্টেন্ট। ট্যাপ চেঞ্জার হচ্ছে আমি আমার পছন্দ মতো একটা ট্রান্সফরমার থেকে বিভিন্ন রকম কি নিতে পারবো, আউটপুট নিতে পারবো। এটাই হচ্ছে ট্যাপ চেঞ্জার্স। এই ট্যাপ মানে হচ্ছে যেখান থেকে আমি আউটপুট নিতে পারবো, সেখানে হচ্ছে কি আউটপুটের ভেরিয়েশনের সিস্টেম আছে। হ্যাঁ, অটো ট্রান্সফরমার ইউজ করা হয়, যেমন ট্রান্সফরমার কোথায় ইউজ করা হয়, ম্যাক্সিমাম হচ্ছে স্টেবিলাইজারে ব্যবহার করা হয়। ওখানে অনেকগুলো ট্যাপ থাকে, ওখানে ওই ট্যাপগুলো চেঞ্জ করে করে করা হয়। এগুলো মেইনলি হচ্ছে ট্যাপ চেঞ্জারগুলো দেখবেন যে রিলে অপারেটেড যেগুলো ভোল্টেজ স্টেবিলাইজার আছে সেগুলোতে করা হয়। একটার পর একটা ট্যাপ চেঞ্জ করা হয় হচ্ছে রিলে দিয়ে। আবার কিছু আছে কি সার্ভো মোটর দিয়ে করে, মানে অনেকটা ওই ফ্যানের রেগুলেটরের মতো। ওইখানে আবার ওই রিলের সাথে আবার আপনার ম্যাচ করানোর জন্য কি ইউজ করা হয়, পট ইউজ করা হয়, মানে পটেনশিওমিটার বিভিন্ন রেজিস্ট্যান্স দিয়ে দিয়ে কমায় বাড়ায় এটাকে ম্যাচ করা হয়। এই যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা কি বুকোস রিলে। তো বুকোস রিলে কি করে, গ্যাস ডিটেক্ট করে, গ্যাস অ্যাকচুয়েটিং রিলে। এ আসলে মানে যখন ওই যে বার্ন হয় বা ভিতরে কোনো ফল্ট হয়, কিছু গ্যাস যখন উপরের দিকে আসে, গ্যাসটা ডিটেক্ট করে এ হচ্ছে আপনার সার্কিট ব্রেকারের অপারেশনটাকে হচ্ছে স্টার্ট করে দেয়। তো এখানে আর কি ওই সব কথাগুলোই বলা আছে, আবার নতুন করে একসাথে করে করা আছে। আইডিয়াল ট্রান্সফরমার কি হয়, কোনো লস নাই, কোনো লিকেজ ফ্লাক্স নাই, কোনো কোর লস কপার লস কোনো কিছু নাই। মানে আইডিয়াল ট্রান্সফরমার মানে হচ্ছে এফিসিয়েন্সি কত পার্সেন্ট, 100%। ঠিক আছে? তো হ্যাঁ আসুন বসুন।
এই ছিল। তারপর দেখেন এখানে আপনাকে ম্যাথ করাইছিলাম, মনে আছে? এটা কি একটা ম্যাথ করানো হয়েছিল? ম্যাথটাই করে দেওয়া ছিল না? না, ম্যাথ তো করে দিছিলাম, স্লাইডও তো করে দেওয়া ছিল। আচ্ছা ঠিক আছে, এটা একটু স্লাইডটা একটা অন্য একটা নিয়ে চলে আসছি। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওইটা একটা নোট করে তারপরে ছবি তুলে দেওয়া ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওটা আছে আপনাদের পোর্টালে, মেবি ওইটা আছে। তো দেখেন আপনাদের আরো পড়াইছি, কি পড়ানো হয়েছে? ট্রান্সফরমার টেস্ট করানো হয়েছে। ট্রান্সফরমার কয় ধরনের টেস্ট করা হয়? একটা ওপেন সার্কিট টেস্ট, একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। ওপেন সার্কিট টেস্ট কেন করা হয়? কোর লস ফাইন্ড আউট করার জন্য। আর শর্ট সার্কিট টেস্ট কেন করা হয়? কপার লস ফাইন্ড আউট করার জন্য। তো দেখবেন এই জিনিসটা সিগনিফিক্যান্ট কি বলেন তো? কেন করতে হয়? কারণ হচ্ছে এই ট্রান্সফরমারের ওই যে লসগুলো, এগুলো হচ্ছে মেজার করার জন্য আমাদেরকে এগুলো করতে হয়। তো ওপেন সার্কিট টেস্টের সার্কিট ডায়াগ্রামটা মনে আছে আপনাদের? এই ডায়াগ্রামগুলো কিন্তু মনে রাখবেন, যে ডায়াগ্রামগুলো হচ্ছে এরকম। কি হয় ওপেন সার্কিট টেস্টের? কি থাকে, লো ভোল্টেজ সাইডটা মানে হাই ভোল্টেজ সাইডটা ওপেন রাখা হয়, হ্যাঁ। আর শর্ট সার্কিট টেস্টে হচ্ছে হাই ভোল্টেজ সাইডটা ক্লোজ করা হয়, মানে শর্ট করা হয়। আচ্ছা শুনেন, এই যে ওপেন সার্কিট টেস্টে কি করা হয়? লো ভোল্টেজ সাইডে ইনপুট দেওয়া হয়। ওপেন সার্কিট টেস্টে লো ভোল্টেজ সাইডে আচ্ছা ইনপুট দেওয়া হয়। আর হচ্ছে আপনার শর্ট সার্কিট টেস্টে হচ্ছে হাই ভোল্টেজ সাইডে ইনপুট দেওয়া হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, হাই ভোল্টেজ সাইডে ইনপুট দেওয়া হয়, লো ভোল্টেজটা শর্ট করা হয়। শর্ট সার্কিট টেস্ট। আচ্ছা, আর ট্রান্সফরমারের রেটিং কেন কেভিএ তে সেটা তো আপনাদেরকে বলছি। হ্যাঁ, কারণ এটা লসটা মেজার করা হয় কিসে? একটা হচ্ছে অ্যাম্পিয়ার, একটা হচ্ছে ভোল্ট। তো এই যার জন্য এটাতে হচ্ছে রেটিং গুলো করা হয় কেভিএ তে, মানে ভিএ তে করা হয়। আর এগুলো অনেক বেশি পাওয়ারফুল জন্য এগুলোতে কেভিএ তে দেওয়া হয়। তো দেখেন এখানে হচ্ছে একটা ইফিসিয়েন্সি বের করা ম্যাথ দেখানো হয়েছিল আপনাদেরকে, তাই না? তো এই ম্যাথটাতে কি বলা ছিল? আমি কিন্তু আবার বলে দিচ্ছি, দেখেন আপনার এখানে যে কি দরকার। আমার দরকার হচ্ছে এই যে 100 কেভিএটা, মানে কেভিএ দরকার, সাথে আমার কি দরকার? এই যে কোর লস দরকার, একটা কি দরকার? আর কপার লস দরকার। কোর লস কপার লস আলাদা করিয়েন না। আবার কি বলছিলাম, এই যে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে আমার লোড গুলো কি রকম? এখানে 75% লোড মানে কি? 0.75। আর যদি লেখা থাকে হাফ লোড বা যদি লেখা থাকে 50%, তাহলে কি করবেন? তাহলে 0.5। এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। যদি 0.75 থাকে তাহলে আপনার 0.75 দিবেন x ইকুয়াল। আর যদি 50% থাকে তাহলে কত দিবেন? 0.5 দিবেন। হ্যাঁ, দিয়ে x দিয়ে করবেন। তারপর দেখেন এই যে যেখানে হচ্ছে কপার লস হচ্ছে 500 ওয়াট। এই কপার লসের সাথে যে এক্সটা আছে ওইটাতে কিন্তু স্কয়ার আছে। দেখেন সূত্রতে দেখেন, ভালোভাবে দেখেন, বুঝছেন? এই যে দেখেন, এই যে পিআই হচ্ছে আয়রন লস, মানে কোনটা? কোর লস। আর পিসি মানে কি? কপার লস। হ্যাঁ, সি তে কিন্তু এই জিনিসটা একটু ঝামেলা হয়ে গেছে না? এই পিসি তে হচ্ছে কোর নাকি কপার এটা বুঝতেছেন না? হ্যাঁ, সি মানে হচ্ছে কপার, আর এটা হচ্ছে আয়রন মানে হচ্ছে কোর। কপারের সাথে যে এক্সটা থাকবে ওইটাতে কিন্তু শুধুমাত্র স্কয়ার হবে, আদারওয়াইজ কিন্তু এই যে এইখানে যে এক্স আছে কোথায়, এই যে এই এক্স, এগুলোতে কিন্তু হবে না। এটার সাথে কিন্তু কোনো এক্স নাই, বুঝছেন? কেন নাই বলতে পারবেন? এটা একটা ইস্যু আছে কিন্তু। কারণ আমরা বলছি যে আয়রন লসটা হচ্ছে ফিক্সড। এটা আপনি যত কারেন্ট ইয়ার পদ্ধতিতে ফলো করুক, ওইটা ফিক্সড হচ্ছে আপনার লসটা। ওইটা লসে কোনো ভেরিয়েশন নাই। আর এটা এক্স স্কয়ার পিসি কেন জানেন? কারণ এটা হচ্ছে আপনার কপার লস। কপার লস মানে হচ্ছে এটা হচ্ছে আমার কারেন্টের উপর ডিপেন্ড করবে। ওই কেবলের ধরেন আপনার একটা রেজিস্ট্যান্স আছে, ধরেন আপনার 20 ওহম কেবলের রেজিস্ট্যান্স। এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি, এটা আমি চেঞ্জ করতে পারবো না। এটা এখন I সমান কত? V বাই R। হ্যাঁ, তো এটা যদি V যদি আমার 100 হয় আর এটা যদি 20 হয়, তাহলে আমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফলো করবে, তাই না? 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফলো করবে। এখন আবার লস কি? লস হচ্ছে I স্কয়ার R। হ্যাঁ, এখন ট্রান্সফরমার যদি আমার হচ্ছে এটা 1000 হয়, তাহলে এটা কত হবে? 50 নাকি? 50 না
500 হবে, 50 হবে, 50। তাহলে এটা যদি আমার হচ্ছে 100 ওয়াটের জন্য ছিল হচ্ছে 5 এর উপর স্কয়ার ইনটু 20, হ্যাঁ, আর হচ্ছে আপনার এর জন্য কত হবে 50 এর উপর স্কয়ার ইনটু 20। তার মানে দেখেন আমার কি হচ্ছে ভেরি হচ্ছে কিসের সাথে, কারেন্টের সাথে। তো যেহেতু কপাল লসটা হচ্ছে আমার কারেন্টের সাথে ভেরি হয়, ওই জন্য এই কপাল লসের সাথে কিন্তু আমার ওই x স্কয়ার টার্মটা চলে আসছে। দেখেন এটা একটা কি ছিল, এটা একটা ম্যাথ ছিল, এটার সাথে এটা করে দেওয়া ছিল, হ্যাঁ। তো এটা কতর জন্য করা আছে দেখেন তো, এটা কিন্তু 75 এর জন্য, 0.75 এর জন্য করা ছিল। তো যদি হচ্ছে হাফ লোড থাকে অথবা 0.5 থাকে তাহলে আপনারা এইভাবে দেবেন। আর একটা জিনিস কি বলি, কোশ্চেন আপনারা পড়বেন, যা পড়ানো আছে হয়তো এগুলোর মধ্যেই আপনারা পাবেন, কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে যে আসলে কি চাওয়া হচ্ছে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার, এটাও একটা ইম্পর্টেন্ট টার্ম, এটা আপনাদেরকে দেখানো হয় নাই। এটা খুবই সহজ একটা জিনিস, এটা কিছুই না। আমরা হচ্ছে একটা এটা হচ্ছে ট্রান্সফরমারের লোগো, এটা ট্রান্সফরমারের এই সাইডটা কি, লেফট সাইডটা মানে আপনাদের লেফট সাইডটা হচ্ছে E1 মানে প্রাইমারি টার্ন, আর E2 টা হচ্ছে আপনাদের সেকেন্ডারি টার্ন, ঠিক আছে। তো সেকেন্ডারি টার্ন হওয়ার কারণে প্রাইমারি টার্ন আর সেকেন্ডারি টার্ন, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা প্রাইমারিতে কি কি দেখতে পাচ্ছেন আপনারা বলেন তো? ইন্ডাক্টর কি, কয়েলটাই তো ইন্ডাক্টর। শুধুমাত্র এপাশে দেখেন এই যে কয়েলের জন্য এই এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স একটা কি থাকে, রিঅ্যাকট্যান্স থাকে, আর হচ্ছে এটা হচ্ছে আপনার ইম্পিডেন্স, একটা ইম্পিডেন্স থাকে, এসি সার্কিটের একটা ইম্পিডেন্স থাকে। ইম্পিডেন্স কিসের সমন্বয় হয়, একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিট্যান্স, এগুলা ক্যাপাসিট্যান্স ইন্ডাক্টর তারপর কি, তারপর রেজিস্টর, এগুলা সমন্বয় হয়। মানে কি এসি সার্কিটের যে আসলে বাধাটা সেটাই আমার কি, সেটাই হচ্ছে আমার ইম্পিডেন্স। তো এসি সার্কিটের একটা ইম্পিডেন্স থাকবে, একটা কি থাকবে, একটা কয়েলের একটা রিঅ্যাকট্যান্স একটা রেজিস্ট্যান্স থাকবে। তো ওইটাই দেখানো আছে, এই কয়েলের হচ্ছে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স হচ্ছে এইটা, আর এসি সার্কিটের আমার হচ্ছে ইম্পিডেন্স হচ্ছে এইটা। দেখেন এটা খুবই ইজি, এটা আপনারা আঁকবেন যদি এক্সামে আসে, বুঝছেন? এটা শুধু মানে অঙ্কন করলে হবে? হ্যাঁ, অঙ্কন করাই আসবে আপনাদের, শুধুমাত্র অঙ্কন করে আপনারা হচ্ছে এই টার্মগুলো ডিসক্রাইব সার্কিট অফ ট্রান্সফরমার যদি আসে তাহলে আমরা শুধু আসতে পারে রেসপেক্ট টু প্রাইমারি সাইড। হ্যাঁ, এই চারটা প্রাইমারি সাইডে ইম্পিডেন্স দেখানো আছে, সেকেন্ডারিতে নাই। হ্যাঁ, বুঝছেন? এইটা করে আপনাদের হচ্ছে কয়েকটা জিনিস লিখতে হবে। আচ্ছা, এটা ড্র পর্যন্তই দেন। এটা যদি আসে তাহলে দেখতে পারবেন কয় মার্ক, ঠিক আছে? হ্যাঁ, 1.5 ঘন্টা 3টা আপনাদের এক্সামে কোশ্চেন থাকবে হচ্ছে মিডের কোশ্চেন। চারটে স্যার আপনি 5টা দিন, 5টা কেন 50টা দিলেও এরকমও করা যাবে যে একটা পাবেন না। অবশ্যই ঠিক বলছেন। ইংলিশের মতো দিয়ে আমাদের স্যার 3টা দিলে 3টারই সমস্যা। আপনারা একটা আবদার করতে পারেন যে 3টা দেব, 3টাই পারবেন। এরকম তো ইংলিশে করছেন কি করছেন? 4টার মধ্যে 4টাই ওটা কি আপনার অপশন নেই, অপশন নেই, কি করবেন? আপনারা সবাই পাবেন না তো অপশন ছিল 4টার মধ্যে 4টাই, না না অপশন ছিল সিস্টেম কিন্তু 5 টাকা কোনো অপশন নেই। আরে কোডিনেট তো সিস্টেম আছে মিলিয়ন ডিস্ট্রিবিউট আমাদের প্রশ্ন লেভেল কি 5 সেন্টার 4টা এর যে জায়গায় অগ্নিদের মতো ডিস্ট্রিবিউশন আছে এদের তো লাগে না। দেখেন আপনার টোটাল প্রশ্ন থাকবে 4টা, ইউ হ্যাভ টু অ্যানসার এনি 3, আর টাইম হচ্ছে 1 hour 30 minutes। বলেন, কোশ্চেন লিখে দেবো? কোশ্চেন লিখে দিব, সমস্যা নাই। ওই 30 তারিখ কয়টায় ওখানে আসলে দিতে পারবেন। কোশ্চেন লিখে দেবো, হ্যাঁ কোশ্চেন লিখে দেবো, হয়তো 2-1 দিনের মধ্যে লিখে দেবো। সেটা আপনাদের হাতে পৌঁছাবে কবে? 20 তারিখ কয়টায়? 11টায় না 11:30 দেখলাম, 11টায়, 11টা থেকে 12:30। ওই সময় আপনাদের হাতে চলে যাবে।
ঠিক আছে, আর দেখেন এই যে আজকে তো মোটামুটি একটা ছোট করে একটা ফুল রিভিউ হইলো। আপনারা কি বলেন, কোনো কোশ্চেন বা কিছু আছে নাকি? কোনো প্রশ্ন কোনো কিছুতে কিছু হবে না বলেন? থাকবে স্যার, হ্যাঁ ম্যাথ থাকবে না? হ্যাঁ, ম্যাথ তো থাকবে। ম্যাথ আপনাদেরকে করাই দিছি না? ঠিক আছে। কি কি করাইছি বলেন তো? ম্যাথ হচ্ছে আপনাদের Efficiency math। ইফিসিয়েন্সি করানো হয়েছে, তারপর হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, কারেন্ট, এগুলো মেজার করা হয়েছে না? জি স্যার। তাহলে হয়েছে তো, অনেক কিছুই তো হয়েছে। হ্যাঁ, আপনাদের মিডের আগ পর্যন্ত ট্রান্সফরমার, তারপর হচ্ছে আমরা ট্রান্সফরমার করব না, তারপর আমরা হচ্ছে সিঙ্গেল ফেজ, ডাবল ফেজ, কি বলে ডাবল ফেজ তো হয় না, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, তারপর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, এগুলোতে আমরা হচ্ছে যাব। ঠিক আছে, আপনারা এটা অফ করতে পারেন, অফ করেন। না, এগুলো ফাইনালে আর থাকবে না, বুঝছেন? এগুলো আর ফাইনালে থাকবে না।